প্ল্যান্ট টিস্যু লেকচার নাম্বার 1। এই লেকচারটাতে আমরা বলার চেষ্টা করব আসলে প্ল্যান্ট টিস্যুর ক্লাসিফিকেশন নিয়ে এবং প্রত্যেকটা টাইপের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। প্রথমে আমরা জানার চেষ্টা করব প্ল্যান্ট টিস্যুকে আসলে আমরা কার উপর বেস করে ক্লাসিফাই করতেছি। ও বাই দ্য ওয়ে, যে টিস্যুকে আসলে প্ল্যান্ট বডিতে পাওয়া যায় তার নামই প্ল্যান্ট টিস্যু। ওকে, এখন প্ল্যান্ট বডিতে আসলে কয় ধরনের টিস্যু পাওয়া যায় আমরা প্রিভিয়াসলি জেনে আসছি। আমাদের অ্যানিম্যাল বডিতে কিন্তু 4টা বেসিক ধরনের টিস্যু পাওয়া যায়, হুইচ ইজ, একটু মনে করাই দেই, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভ টিস্যু। প্ল্যান্ট বডিতে আসলে আমরা পাচ্ছি মেইনলি 2 টাইপস অফ টিস্যুস, এবং অবশ্যই কোশ্চেনটা উঠে আসবে 2 টাইপের টিস্যু আসলে কার উপর বেস করে। ভাইয়া তুমি অফকোর্স মনে রাখতে পারবা বা জানবা যে টিস্যু বলতে আমরা কি বুঝি, কালেকশন অফ ফিউ সেলসকে বুঝি অবভিয়াসলি। সো এমন একটা প্ল্যান্ট টিস্যু যার সেলগুলো ডিভাইড করার ক্যাপাবিলিটি রাখে। সো এমন একটা প্ল্যান্ট টিস্যু যার সেলগুলো ডিভাইড করতে পারে, সেই প্ল্যান্ট টিস্যুকে আসলে আমরা কি বলি, তাকে আমরা বলি মেরিস্টেমেটিক প্ল্যান্ট টিস্যু বা টিস্যুস হুইচ আর ক্যাপাবল অফ ডিভিশন। সো এমন একটা প্ল্যান্ট টিস্যু যার সেলগুলো টিস্যু ডিভাইড করে বলতে কিন্তু আসলে টিস্যুর সেল ডিভাইড করে, রাইট? তুমি অফকোর্স বুঝতে পারতেছো। সো ডিভাইড তো আসলে সেলই করে, টিস্যু আবার কেমন করে করে। সো টিস্যু বলতে আসলে আমরা তার সেলটা ডিভাইড করে বা সেলগুলো ডিভাইড করে, এটাকে আমরা মিন করেছি। তাহলে যেই টিস্যুটার সেলগুলো ডিভিশন করার জন্য ক্যাপাবল, সেল ডিভিশন করে, তাহলে সেই টিস্যুকে আমরা কি বলবো, মেরিস্টেমেটিক। আর অপোজিটটা আই থিঙ্ক তুমি গেস করতে পারতেছো, এমন টিস্যু যার সেল কিন্তু সেল ডিভিশন করতে পারে না, তাকে আমরা কি বলবো, পার্মানেন্ট। তাহলে আবার একটু মনে করা দিচ্ছি, তুমি যদি এমন কোনো প্ল্যান্ট টিস্যু পেয়ে যাও যার সেলগুলো, এমন প্ল্যান্ট টিস্যু, প্ল্যান্ট টিস্যু যার সেলগুলো সেল ডিভিশন করার জন্য ক্যাপাবল, তাহলে সেই প্ল্যান্ট টিস্যুকে আমরা কি বলবো মেরিস্টেমেটিক টিস্যু। আর এমন প্ল্যান্ট টিস্যু যার সেলগুলো আর ডিভাইড করতে পারে না, ওদের আর ক্যাপাবিলিটিস নাই, দে আর নট ক্যাপাবল অ্যাট অল, তারা আর ক্যাপাবল না, সেল ডিভিশন আর করতে পারে না, এরকম প্ল্যান্ট টিস্যুকেই আমরা কি বলবো, পার্মানেন্ট টিস্যু। এখন ব্যাপারটা তুমি কাইন্ড অফ এভাবে নিতে পারো, তুমি তো আগে এক সময় জব করতা, সে কথার কথা, এখন আর তুমি জব করতে পারো না। সো তুমি আগে জব করতা, ইউ ওয়াজ আ সার্ভিস, ধরো হচ্ছে গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি ছিলা, কোনো গভর্নমেন্ট কোনো জবে তুমি আসলে সার্ভিস দিতা গভর্নমেন্টকে। ওকে ফাইন। সো তুমি আগে ছিলে একটা এমপ্লয়ি, বাট তুমি এখন রিটায়ার্ড। মানুষ তো আগে রিটায়ার করে দেন তো আর এমপ্লয়ি হয় না, রাইট? যে আমি আগে রিটায়ার করছি, আমি এখন এমপ্লয়ি। আমি আগে এমপ্লয়ি ছিলাম, এখন আমি আর ওই কাজটাতে ইনভলভ না, আম নট ক্যাপাবল, আমি এখন আর ওই কাজ করার জন্য ক্যাপাবল না। সো দ্যাটস ওয়াই আমরা কি বলবো, আমি এখন রিটায়ার্ড। সেম কথা না? তাহলে প্ল্যান্ট বডিতেও আমরা প্রথমে কেমন টিস্যু পাবো, মেরিস্টেমেটিক, যার সেলগুলো ডিভাইড করবে। তুমিও কিন্তু আগে ধরো ওই যে আমরা এক্সাম্পল দিচ্ছিলাম, তুমিও আগে চাকরি করতা, সেলগুলো কি করবে, প্রথমে ডিভাইডই করবে, এরপর চাকরি করতে করতে সব কিছু কিন্তু একটা কি আছে, হায়েস্ট ক্যাপাবিলিটি আছে, লিমিট আছে। এক সময় গিয়ে তোমার কিন্তু চাকরি করা কিন্তু ক্যাপাবিলিটি আর থাকবে না, তুমি রিটায়ার্ড হয়ে যাবা। সেম কথা, সেলগুলোও ডিভিশন করতে করতে এক সময় কি হবে, লিমিটলেস ডিভাইড করতে পারবে না। এক সময় গিয়ে ওই টিস্যু থাকা সেলগুলো বলবে উই আর ডান, আমরা আর পসিবল না, আমাদের আর ক্যাপাবিলিটি নাই যে আমরা এরপরে ফার্দার আর সেল ডিভিশন করতে পারবো। সো যেই মোমেন্ট থেকে কোনো একটা প্ল্যান্ট টিস্যুতে থাকা সেলগুলো বলে বসবে যে আমরা আর সেল ডিভিশন করব না, সো অ্যাজ লং অ্যাজ ওরা সেল ডিভিশন করছিল, সেল ডিভিশন করার জন্য ওরা ক্যাপাবল ছিল, ওদেরকে আমরা কি বলেছিলাম, মেরিস্টেমেটিক। আর যেই মাত্র ওই প্ল্যান্ট টিস্যুর সেলগুলাই বলে বসবে যে না, কিছুক্ষণ আগেও আমরা সেল ডিভিশন করছিলাম, বাট এই ফ্রম দিস মোমেন্ট আমরা আর সেল ডিভিশনের জন্য ক্যাপাবল না, আমরা আর করবো না। সো ফ্রম দ্যাট মোমেন্ট, ওই মোমেন্ট থেকে কি হবে,
ওই প্ল্যান্ট টিস্যুর সেলগুলোকে, যেহেতু আর সেল ডিভিশন করবে না, তাহলে ক্যাপাবল না সেল ডিভিশন করার জন্য, এই জন্য ওই প্ল্যান্ট টিস্যুকে আমরা কি নাম দিব? পার্মানেন্ট। তাহলে তুমি চাকরি আগে করো, দেন চাকরি করার পরে তুমি রিটায়ার করো, যেমন সেমভাবে প্রথমে আসে কোন টিস্যু? প্ল্যান্ট বডিতে মেরিস্টেমেটিক টিস্যু, এবং মেরিস্টেমেটিক টিস্যু থেকেই এরপরে কি আসে বলেন? আপনার আসবে হচ্ছে পার্মানেন্ট টিস্যু। খুব ইজিলি বুঝতে পারতেছো, যখনই একটা মেরিস্টেমেটিক টিস্যু বা ওই টিস্যুতে থাকা সেলগুলো আর সেল ডিভিশন করতে পারবে না, তখনই আসলে মেরিস্টেমেটিকটাই কি হবে? উইল বিকাম পার্মানেন্ট। বুঝতে পারছি? তার মানে আপনি একটা রিলেশন আপনি আই থিঙ্ক বের করতে পারছেন। বলেন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পার্মানেন্ট টিস্যু অ্যান্ড মেরিস্টেমেটিক টিস্যু? সেটা হলো, মেরিস্টেমেটিকের অরিজিন কিন্তু পার্মানেন্ট থেকে না, বরঞ্চ পার্মানেন্ট প্ল্যান্ট টিস্যুর অরিজিন কি? ফ্রম দ্য মেরিস্টেমেটিক টিস্যু। প্রথমে কিন্তু সবগুলো টিস্যু, লাস্টবারের মতো বলি, মেরিস্টেমেটিকই হয় যতক্ষণ পর্যন্ত ওরা সেল ডিভিশন করছিল। টিস্যুতে থাকা সেলগুলো আর সেল ডিভিশনের জন্য ক্যাপাবল না, আর সেল ডিভিশন করবে না, তখনই আসলে মেরিস্টেমেটিক টিস্যুটা কনভার্ট করে, ট্রান্সফর্ম করে কিসে? পার্মানেন্ট টিস্যুতে। সো পার্মানেন্ট টিস্যুর অরিজিন হচ্ছে ফ্রম দ্য মেরিস্টেমেটিক টিস্যু। আচ্ছা, মাঝখানে আমরা একটু রিডিং পড়ে নেই, দেখো কি বলা হয়, চেষ্টা করা হয়েছে। ওয়েন আ মেরিস্টেমেটিক টিস্যু লসেস ইটস ক্যাপাবিলিটি অফ সেল ডিভিশন, যখন একটা মেরিস্টেমেটিক টিস্যু তার সেল ডিভিশন করার ক্যাপাবিলিটি হারায় ফেলে, দেন ইট বিকামস পার্মানেন্ট। তখনই আসলে ওকে আমরা মেরিস্টেমেটিক বলবো না, ওকে আমরা তখন মেরিস্টেমেটিক বলছিলাম ওই যে ওর ওই ক্যারেক্টারিস্টিক্সটা জাজ করে, যে তোমার সেলগুলোতে ডিভাইড করে। এখন ওই ক্যারেক্টারিস্টিক্সটাই তো ও হারায় ফেলছে, ওর সেলগুলোই তো এখন আর ডিভাইড করতেছে না, সেলগুলোই তো এখন আর ডিভাইড করার জন্য ক্যাপাবল না। সো ক্যাপাবল ছিল যতক্ষণ, ওর নাম ছিল মেরিস্টেমেটিক টিস্যু, ক্যাপাবল না বলে ইট বিকামস কি? পার্মানেন্ট। সরি, আমরা একটা এক্সাম্পল দিয়েছি, প্ল্যান্ট বডিতে এক্সিস্ট করে এমন খুব গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ একটা মেরিস্টেমেটিক টিস্যুর নাম হচ্ছে ক্যাম্বিয়াম। কি নাম স্যার? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। আমি আর রিপিট করতে চাচ্ছি না, জাস্ট একটা আপনাকে জাস্ট মনে করাই দিচ্ছি। ক্যাম্বিয়াম মেরিস্টেমেটিক টিস্যু মানে তো বুঝতে পারতেছেন আপনি, অফকোর্স, রাইট? তার মানে ক্যাম্বিয়াম টিস্যু সেলগুলো ডিভাইড করে, ডিভাইডের জন্য ক্যাপাবল, ডিভাইড করে ওরা। এমন ডিভাইড করতে 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 যখন ক্যাম্বিয়াম টিস্যুর সেলগুলো একসময় বলে বসবে, উই রিচড আওয়ার লিমিট, আমরা লিমিটে পৌঁছে গেছি, সরি বস, আমরা আর ডিভাইড করব না, আমরা আর ক্যাপাবল না। ওই সময় যতক্ষণ পর্যন্ত সেলগুলো ডিভাইড করতেছিল, ওর নাম কি ছিল? মেরিস্টেমেটিক টিস্যু ক্যাম্বিয়াম। বা যখন থেকে সেলগুলো আর ডিভিশন করবে না, তখনই বলেন সে কী হয়ে যাবে? পার্মানেন্ট টিস্যু। এবং তখন ওই অবস্থায় পার্মানেন্ট যখন হয়ে যাবে, তখন ওর নামটার ক্যাম্বিয়াম থাকবে না, পার্মানেন্ট টিস্যু হয়ে যাওয়ার কারণে ওর নামটা কী হয়ে যাবে? জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। সো আমাদের জাইলেম আর ফ্লোয়েম নামে বিখ্যাত, আমরা অফলাইন ব্যাচে পড়েছি, যে যে কন্ডাকশন বা ট্রান্সপোর্টের কাজ করে, এই জাইলেম এবং ফ্লোয়েম নামের প্ল্যান্ট টিস্যুটার অরিজিন কি? ফ্রম দ্য ক্যাম্বিয়াম টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েম কি? নিজেরা কীরকম? পার্মানেন্ট, আর এই জন্যই ওদের অরিজিন কি? ফ্রম দ্য মেরিস্টেমেটিক টিস্যু ক্যাম্বিয়াম থেকে। কারণ লাস্টবারের মতো এটাই বলবো, কারণ আমরা জানি মেরিস্টেমেটিক টিস্যু থেকে কিন্তু কি আসে? আমাদের পার্মানেন্ট টিস্যুগুলো আসে। মেরিস্টেমেটিক টিস্যু যদি হয় ক্যাম্বিয়াম, খুব বিখ্যাত এক্সাম্পল, তার থেকেই আসছে যে পার্মানেন্ট টিস্যু দুইটা, তার নাম হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। এবার আমরা একটু জানার চেষ্টা করব মেরিস্টেমেটিক টিস্যুর আসলে ক্যারেক্টারিস্টিক্স কী। এটা পড়া খুব সহজ, ট্রাস্ট মি। আপনি একটা কাজ করতেছেন, তার মানে কি আপনি কি ডেড? আপনি রিটায়ার্ড? আপনি ডেইলি অফিসে যাচ্ছেন বস, তার মানে কি আপনি রিটায়ার্ড? আপনি ডেড? এই টিস্যুর সেলগুলোও কন্টিনিউয়াসলি ডিভাইড করতেছে, তার মানে কি সেলগুলো ডেড? সেলগুলো কি মানে ইনক্যাপাবল? অফকোর্স না, সেলগুলো কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করার জন্য ক্যাপাবল, সেলগুলো কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করতেছে। সো খুব খুব লজিক্যাল যে প্রথম পয়েন্টটা, তাহলে এটাই হওয়া উচিত। তাহলে সেলগুলো ডিভাইড করতেছে, কোনো কাজে ইনভলভ আছে, তাহলে নিশ্চয়ই তাহলে এরা কেমন সেল? লিভিং সেল। কারণ ওরা ডেড সেল হলে তো আসলে কোনো কাজই করতো না। সেল ডিভিশন কেমনে করতো আমাকে বলেন? ডেড মানুষ আবার বা ডেড সেল আসলে কেমন করে কাজ করে? আচ্ছা, পয়েন্ট নাম্বার 2 খেয়াল করো, এটা আপনি হ্যাঁ মনে রাখতে পারবেন। সেটা হচ্ছে সেলগুলো লিভিং
তারা সেল ডিভিশন করে, কোনো একটা কাজ করতেছে, এই জন্য আমি কি বলেছি, সেলগুলো লিভিং সেল বা অ্যালাইভ, দ্য টিস্যু আর অ্যালাইভ, সেলস অফ দিস টিস্যু আর অ্যালাইভ। এখন ওরা যে কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করতেছে, সেল ডিভিশন করতে পারতেছে বলে আমি বলেছি অ্যালাইভ। আমার কোশ্চেনটা হচ্ছে এই টিস্যু এর সেলগুলো সেল ডিভিশন করতেছে কেন? সেল ডিভিশন করতে পারে বলে যদি অ্যালাইভ বলা হচ্ছে, তাহলে সেল ডিভিশন করতেছে কেন? দেখেন, আপনিও খাচ্ছেন কেন? আপনার নিউট্রিশন লাগবে, আপনার গ্রোথ হওয়া লাগবে, আপনার ওন রিপেয়ার হতে হবে। তাহলে দেখো আমাদের আম্মুরা কি বলে, আরে আরে ছোটোবেলায় আমাদের তো এখনও বলে যে ভালো মতো খাও, এখনই তো গ্রোথের টাইম। সো আমাদের সবার আব্বু আম্মুই বলে, রাইট? সো খাচ্ছি সো দ্যাট উই ক্যান গ্রো। সেম কথা, সেলগুলো আসলে ডিভাইড করে কন্টিনিউয়াসলি সো দ্যাট দে ক্যান গ্রো। তাহলে কারা গ্রো করে? যারা একবার ম্যাচিউর হয়ে গেছে তারা না, যে এখনও ইম্যাচিউর অবস্থায় আছে সেই নাকি করবে, গ্রো করবে। তাহলে সেলগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড করে, কারণ ওই সেলগুলো আসলে আমরা কি কনসিডার করে নেই, ইম্যাচিওর অর ইয়াং সেলস। ওরা কন্টিনিউয়াসলি, ওরা ক্যাপাবল, যেহেতু ক্যাপাবিলিটি আছে, এবং কন্টিনিউয়াসলি ওরা ডিভাইডও করে। আর ডিভাইড করে কেন? কারণ সো দ্যাট দে ক্যান বিকাম ম্যাচিওর। সেলগুলো এখন ইম্যাচিওর, দ্য সেলস আর ইম্যাচিওর, আর ওরা কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করতেছে সো দ্যাট দে ক্যান বিকাম, তারা যেন ম্যাচিওর হতে পারে। তারা এখন ইম্যাচিওর অর ইয়াং, এবং সেল ডিভিশন কন্টিনিউয়াসলি করতেছে যেন তারা ম্যাচিওর হতে পারে। ওকে, পয়েন্ট নাম্বার 4-5 খুবই ইজি। আপনি খেয়াল করবেন, আপনি যাকে ডিভাইড করবেন, ধরেন আমি আপনার জন্য একটা গিফট কিনে নিয়ে আসছি, আমি চাচ্ছি আপনি গিফটটা এক্ষুনি খুলে ফেলেন। সো আমি যদি জানি গিফটটা এখন খুলে ফেলা হবে, কেটে ফেলা হবে, তাহলে বলেন আমি কি ওই গিফটের বাইরে র্যাপিংটা খুবই সলিড করে, খুবই শক্ত করে করব? না, আমি খুব সফট র্যাপিং করব, যেন ইজিলি ওটা ছিঁড়ে ফেলা যায়, 2 টুকরা করে ফেলা যায়। সেম বস, সেম ভাইয়া, বলো তুমি যদি এই সেলের বাইরে ওয়ালটা মারাত্মক ঠিক করতা, প্ল্যান সেল তো বাইরে তো সেল ওয়ালই থাকবে, বাট সেল ওয়াল তুমি যদি অনেক ঠিক করে ফেলতা, তাহলে কিন্তু এই যে ওরা তো কন্টিনিউয়াসলি ডিভাইড করতেছে, সেল ডিভিশন হচ্ছে, তাহলে কি বলো তো ইজিলি ডিভাইড করতে পারতাম। ওই যে ঠিক গিফটের মতো, বাইরের র্যাপিং যদি খুব শক্ত হতো তাহলে ইজিলি ছিঁড়ে ফেলতে পারতাম। এখানেও সেম, যদি বাইরের ওয়ালটা খুবই ঠিক হতো তাহলে তো আমরা ইজিলি আসলে ডিভাইড করতে পারতাম না। দ্যাট ইজ দ্য রিজন এই সমস্ত সেলের সেল ওয়াল কেমন থিন, এবং যেটা তৈরি হচ্ছে মেড আপ অফ সেলুলোজ। 5 নাম্বার, নিউক্লিয়াস ইজ লার্জ। একটু সাইড বাই সাইড কম্পেয়ার করো, এটা কিন্তু আসলে কিন্তু কি না মেরিস্টেমেটিক না, এটা কিন্তু কার ছবি, পার্মানেন্টের ছবি। বাট আমি কেন কম্পেয়ার করতে বলতেছি, তুমি খেয়াল করেছো নিউক্লিয়াস এখানে সাইজে বড়, এখানে ছোট। নিউক্লিয়াস সেলের অলমোস্ট সেন্টারে, আর নিউক্লিয়াস কোথায়, সেলের কি জন্য অলমোস্ট কোথায়, কর্নারে। তাহলে নিউক্লিয়াস সাইজে বড় হবে, সেলের সেন্টারে থাকবে। খেয়াল করবেন কে না থাকলে, সেল ভ্যাকিউল, লার্জ সেল ভ্যাকিউল। এখানে সেল ভ্যাকিউলটা স্পেস অকুপাই করে রাখছে বলেই নিউক্লিয়াস বাধ্য হয়েছে এই সেলের একটা সাইডে বা কর্নারে সরে আসতে, শিফট করতে, এবং সেল ভ্যাকিউলটা সাইজ অনেক বড় হওয়ার কারণে আসলে নিউক্লিয়াসটাও সাইজে কি করেছে একটু, ইট বিকেম স্মলার। আর এখানে সেল ভ্যাকিউল নেই বলেই আসলে নিউক্লিয়াসটাও ঠিক মাঝখানে আছে এবং সাইজেও বেশ বড় আছে। তাহলে আমরা দেখো, বলো, আমরা এটাই আমরা আসলে বলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। খেয়াল করো যে সেল ভ্যাকিউল ইদার স্মল, থাকলেও খুবই ছোট, এবং আমরা এই ছবিতে কি দেখতেছি, অ্যাবসেন্ট। আর সেল ভ্যাকিউল নেই বলেই আসলে কি নিউক্লিয়াস বড়, কারণ আমি ওয়ান্স এগেইন আপনাকে রিমাইন্ডার দিচ্ছি, সেল ভ্যাকিউল থাকলে নিউক্লিয়াস হয় ছোট, সেল ভ্যাকিউল নেই বলে নিউক্লিয়াস সাইজে বড়, এবং সেল ভ্যাকিউল থাকলে নিউক্লিয়াস থাকে কর্নারে, সেল ভ্যাকিউলটা অ্যাবসেন্ট বলে নিউক্লিয়াস কোথায়, সেন্টারে। আর লাস্ট পয়েন্টটা, এটা আপনার জন্য খুবই ইজি, সাইটোপ্লাজম, ডেন্স সাইটোপ্লাজম প্রেজেন্ট ইন সেল। এটাও আপনাকে ইজিলি আমি বুঝাই দিতে পারবো। বলেন, এই যে খেয়াল করছেন এই ডটসগুলো কি সাইটোপ্লাজম, তো এখানে সেল ভ্যাকিউল নাই, তাহলে বলেন যখন সেল ভ্যাকিউল আছে তাহলে এই জায়গায় কিন্তু অনেকগুলো সাইটোপ্লাজম দিয়ে আমরা এখানে ফিল আপ করতে পারতাম, সাইটোপ্লাজমের নাম্বারটা কিন্তু বাড়তে পারতো। বাট এই জায়গাটা এখন হলো তো ভাই, কিচ্ছু নাই, হলো স্পেস একটা, সেল ভ্যাকিউল, ভ্যাকিউম থেকে আসছে, পুরো একটা ভ্যাকেন্সি এখানে আসলে আছে, কিচ্ছু নাই, মানে সাইটোপ্লাজম নাই। তাহলে সেল ভ্যাকিউল থাকলে
ওই এরিয়াতে বলো কে নাই, সাইটোপ্লাজম নাই। তাহলে সাইটোপ্লাজমের অ্যামাউন্ট তাহলে কী হয়ে গেল, ডেন্সিটি তাহলে কী হয়ে গেল, কমে গেল। আর যেটা মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু এর সেল, তার কোনো সেল ভ্যাকিউল নেই বলে আসলে কি করতেছে, ওই জায়গাটা কি হচ্ছে সাইটোপ্লাজম দিয়ে বা ম্যাট্রিক্স দিয়ে ফিল আপ হয়ে আসে। তাহলে আমরা এটাই বলা হচ্ছে, খেয়াল করো, সেল ভ্যাকিউল নাই তো তোমার নিউক্লিয়াস হবে বড়, নিউক্লিয়াস থাকবে সেন্টারে, সাইটোপ্লাজমের অ্যামাউন্টটা ডেন্সিটি হবে বেশি। আর থিঙ্ক আদারওয়াইজ, সেল ভ্যাকিউল থাকলে নিউক্লিয়াসটাও হবে ছোট, চলেও আসবে কর্নারে, এবং বলো কি হবে, এবং যেটা বলতেছিলাম সাইটোপ্লাজমের ডেন্সিটি কি হয়ে যাবে, কমে যাবে, কারণ সেল ভ্যাকিউল তো বেশ বড়, এবং ওই যেটুকু এরিয়াতে সেল ভ্যাকিউল আছে সেখানে তো আসলে টোটাল ভ্যাকেন্সি কিছুই নাই। এই জন্য সাইটোপ্লাজমের কী হবে, ডেন্সিটি কম, আর যেখানে সেল ভ্যাকিউল নেই সেখানে আসলে সাইটোপ্লাজমের ডেন্সিটি কি বেশি। এই যে সেল ভ্যাকিউল এখানে নাই বলেই কি আমরা কি বলেছি, ডেন্স সাইটোপ্লাজম, এই ডেন্সিটিটা বেশি। ডান। তাহলে আমাদের বলেন, একটু পড়া দিই, তাহলে আমাদের বলেন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেরিস্টেমেটিক টিস্যু, যার সেলগুলো অ্যালাইভ। কেমন করে বুঝেছি অ্যালাইভ, কারণ তারা তো একটা কাজ করতেছে, তারা কন্টিনিউয়াসলি ডিভাইড করতেছে, এই জন্য ওরা আসলে অ্যালাইভ সেল। ওরা ডিভাইড কেন করতেছে আসলে, কারণ ওরা সেলগুলো অ্যালাইভ এবং কিন্তু ওরা কিন্তু ইম্যাচিওর এবং ইয়াং, ইম্যাচিওর, এই জন্যই ওরা যেন সো দ্যাট দে ক্যান বিকাম ম্যাচিওর, তার জন্যই আসলে কি করতেছে, ওরা কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করতেছে। এই সেল যদি কন্টিনিউয়াসলি ডিভাইডই করবে তাহলে তার বাইরের ওয়ালকে নিশ্চয়ই আমরা খুব ঠিক করবো না, থিন সেল ওয়াল আছে, ভিতরে সেল ভ্যাকিউলটা নাই, থাকলেও খুবই ছোট। সো সেল ভ্যাকিউল যেহেতু মোস্ট অফ দ্য টাইম নাই যেহেতু সেল ভ্যাকিউল, এই জন্য নিউক্লিয়াসটা সাইজে বড় হতে পেরেছে, সেন্টারে আছে। সো আর সেল ভ্যাকিউল নেই বলেই সাইটোপ্লাজমের ডেন্সিটি বা অ্যামাউন্টটাও কী হয়েছে, বেশি হয়েছে। ডান, এই যে মুখস্থ হয়ে গেছে। চলে আসবো আমরা এই পাশে। পার্মানেন্টটা তো কী হবে, মেরিস্টেমেটিকের অপোজিটই হবে স্যার। বলেন, খেয়াল করেন, 1 নম্বর পয়েন্টে আসেন, দ্য সেলস আর লিভিং অর ডেড। এটাই আসলে ম্যাক্সিমাম ছেলে মেয়ে একটু আপত্তি করে, হ্যাঁ, অপোজ করে, যে না ভাই কেমন হয়ে গেল না, তুমি তো বললা যে মেরিস্টেমেটিক টিস্যু এর অপোজিটটা হবে পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক কেমন ছিল, সেলগুলো কেমন ছিল, লাইভ, তাহলে পার্মানেন্ট তাহলে বলো কেমন হবে, ডেড। তুমি আবার এখানে লিভিং কেন লিখছো, তুমি মনে হয় ভুল লিখছো। না, আমি ভুল লেখি নাই, তুমি চাকরিটা করো না, এখানে চাকরি করা দিয়ে বলতে আমি সেল ডিভিশন বোঝাচ্ছি। তুমি সেল ডিভিশন করো না, তুমি চাকরিটা করো না, তার দুইটা আসলে কজ থাকতে পারে। তুমি মারাই গেছো, তুমি চাকরি কেমনে করবা। আর 2 নাম্বার, তুমি মারা যাও না, বেঁচে আসো, বাট তুমি আর ক্যাপাবল না। সো হয় তোমার এজ লিমিটে পৌঁছায় গেছো, বা সাপোজ কোনো কারণে তুমি কোনো ট্রমা বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সো তুমি ক্যাপাবল না, তুমি বেঁচে আসো স্টিল তুমি কোনো কারণে ক্যাপাবল না। সো সেল ডিভিশন করতে পারে না বলেই যে সবগুলো সেল ডেড হবে এমন না, তুমিও কাজটা করতেছো না বলে তুমি যে মারা গেছো এমন নাও হতে পারে, তুমি বেঁচে থাকলেও কাজটা না করতে পারো, তুমি বেঁচে থাকলেও তুমি ক্যাপাবল নাও হতে পারো। সেমভাবে তাহলে পার্মানেন্ট টিস্যুগুলো যারা সেল ডিভিশনের জন্য ক্যাপাবল না, পার্মানেন্ট মানেই তো কি, যারা সেল ডিভিশন, যার সেলগুলো ডিভাইড করতে পারে না, যে টিস্যু সেলগুলো ডিভাইড করতে পারে না, সো ডিভাইড করতে পারে না পার্মানেন্ট, এমন ধরনের প্ল্যান্ট টিস্যু 2 ধরনের, সে লিভিং সেল, স্টিল সে সেল ডিভিশন করে না, অথবা কী হতে পারে, সে একবারে ডেড সেল। এখন তোমরা জেনে রাখবা যে লিভিং আর ডেড, ও কি ছিল, লিভিং পার্মানেন্ট, আর এটা কি, ডেড পার্মানেন্ট। লিভিং এবং ডেড সেলকে আমরা ডিস্টিংগুইশ করি বলেন কি দিয়ে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, বাইরে সেল মেমব্রেন। এই যে খেয়াল করো, আমার কার্সার ফল করো, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, এই যে নিউক্লিয়াস, এই জিনিসগুলোকে আমরা একসাথে কি বলি, প্রোটোপ্লাজম। তাহলে যার প্রোটোপ্লাজম আছে, উইচ ইজ যার নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, সেল মেমব্রেন আছে, তাহলে তাকে আমরা কি বলবো, প্রোটোপ্লাজম থাকলে আমরা বলি লিভিং সেল, আর যার ভিতরে কোনো প্রোটোপ্লাজম নাই তাকে আসলে আমরা বলবো কি সেল, ডেড সেল। তাহলে প্রোটোপ্লাজম সহ পার্মানেন্ট সেল হচ্ছে লিভিং সেল, প্রোটোপ্লাজম নাই এমন পার্মানেন্ট সেলকে আমরা কি পাবো, কি হিসেবে পাবো, ডেড হিসেবে পাবো। সো এই জন্য পার্মানেন্ট সেলটা সেল ডিভিশন করে না বলে পার্মানেন্ট, বাট তারপরেও ডিভিশন না করলেও সে কী হতে পারে, ডিভিশন করে না বলেই সে ডেড হবে এমন না, ডিভিশন না করেও সে কী হতে পারে, লিভিং হতে পারে। সো পার্মানেন্ট টিস্যু লিভিং এবং ডেড বোথ টাইপেরই হতে পারে। পার্মানেন্ট টিস্যু যদি কি হয়, লিভিং হয়, লিভিং হলেও বলেন ওর ভিতরে কি কম,
সাইটোপ্লাজমের অ্যামাউন্ট অনেক কম, আমি একটু আগে শিখিয়ে আসছিলাম সাইটোপ্লাজমের অ্যামাউন্ট বলেন কখন কম হয়, যখন তার কি বেশি, তখন তার ভিতরে একটা বড় সড়ো কি আছে, সেল ভ্যাকিউল আছে। সেল ভ্যাকিউলটা তো একটা ভ্যাকেন্ট এরিয়া, একটা সেল বড় সড়ো সেল ভ্যাকিউল আছে বলেই কি কি কম, সাইটোপ্লাজম কম, লেস সাইটোপ্লাজম, তাহলে লেস অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম অ্যামাউন্ট কম কারণ কি আছে, লার্জ সাইজে সেল ভ্যাকিউল আছে সেলের ভিতরে, আর বড়সড় সেল ভ্যাকিউল আছে বলে নিউক্লিয়ার সাইজে কেমন ছোট, এবং চলে আসছে কোথায়, অ্যাট ওয়ান কর্নার আর অ্যাট ওয়ান সাইড অফ দ্য সেল। আর বলেছিলাম যে তোকে আর ডিভাইড করতে হচ্ছে না, একটু আগে মেরিস্টেমেটিক সেলকে বা টিস্যুকে ডিভাইড করতে হবে বলেই আসলে বাইরের কাভারিং কী করেছিলাম, থিন করেছিলাম আমরা, দেখতে পেরেছিলাম। আর এখানে যেহেতু ওকে আর ডিভাইড করতে হয় না, এজন্য এই কী হবে, এর বাইরের যে কি আছে সেল ওয়ালটা আছে, এইটা বলো কেমন হবে, অনেক থিক সেল ওয়াল হবে, সেল ওয়াল থিক। আর যে ডেড তার তো আসলে কিছুই নাই, সাইটোপ্লাজম নিয়ে কি বলবো আর সেল ভ্যাকিউল নিয়ে কি বলবো, ওর ভিতরে প্রোটোপ্লাজমটাই হচ্ছে অ্যাবসেন্ট। ডান। তাহলে এই যে আমাদের হয়ে গেল, এখানে একটু মনে হয় ঝামেলা করে ফেলছি আমি, এই তো উপস, আচ্ছা এটা পরে ঠিক করা যাবে।